নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে। জাতীয় দলে কি সমস্যা, সেখানে কোন প্লেয়ারদের আনা দরকার, অবশ্যই সেই নিয়ে একটু আলোচনা রয়েছে। জাতীয় দলের পরবর্তী ম্যাচ, কঠিন ম্যাচ, সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে একটুখানি সাদা কালো ব্রিগেডকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, আমাদের জাতীয় দলের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচ কাফা টুর্নামেন্টের। যেই কাফা টুর্নামেন্টে আমরা মোটামুটি ভালো খেলেছি বলবো, কারণ আমরা বাদবাকি লাস্ট কয়েকটা বছরে আমরা যেরকম খেলছিলাম জঘন্য পারফরমেন্স ছিল, সেই জায়গায় খালেদ জামিল অল্প সময়ে দলকে নিয়ে যেটুকু করতে পেরেছে সেটুকুকে প্রশংসা করতে হবে এবং সেটুকুকে নিয়েই কিন্তু আমাদের খুশি থাকতে হবে। এমনিতেই ভারতীয় ফুটবল এখন একদম অন্ধকার দিকে চলে যাচ্ছে, তো সেই জায়গায় কিছুটা আলোর দিশা এই যে আমরা পারফরমেন্সটুকু করেছি। তো যাই হোক, 8 তারিখে কিন্তু আমাদের ম্যাচ রয়েছে ওমানের বিরুদ্ধে। আমরা খেলবো গুরুত্বপূর্ণ কাফা টুর্নামেন্ট, এবং এই ওমানের যদি আমরা ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, বর্তমানে কিন্তু তারা 79 ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে, মানে আমাদের থেকে বহু গুণ এগিয়ে রয়েছে। আমরা তো 133এই পড়ে রয়েছি। তো সেই জায়গাতে ম্যাচটা খুবই কঠিন ম্যাচ হবে। এবং ওমান এই কাফা টুর্নামেন্টে 3টে ম্যাচ খেলেছে, তারা 2টো ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। টোটাল কিন্তু তারা 5টা গোল করলেও তাদের 3টে গোল হজম করতে হয়েছে। দেখে যেটা বোঝা যাচ্ছে, তারা গোল করতে পারে 3টে ম্যাচে 5টা গোল, মানে ঠিকঠাক পারফরমেন্স। এবং যদি তাদের আমরা কথা বলি ডিফেন্স, তো ডিফেন্স গোল হজম করেছে, তার মানে তাদের ডিফেন্স পরপর 3টে ম্যাচেই যেহেতু গোল হজম করেছে, তো ডিফেন্স একটু নড়বড়ে রয়েছে। আর আমাদের যদি আমরা কথা বলি, আমরাও 3টে ম্যাচ খেলেছি, সেখানে কিন্তু আমরা 3 ম্যাচে প্রথম ম্যাচেই ওই 2টো গোল আনোয়ার আলী সন্দেশ সিংহান করেছিল। তারপরের ম্যাচে আমরা ইরানের বিরুদ্ধে গোল করতে পারিনি, মোটামুটি একটা পারফরমেন্স ছিল। এবং আফগানিস্তানের বিরুদ্ধেও কিন্তু আমরা গোল করতে পারিনি, এবং আমরা টোটাল কিন্তু 4টে গোল খেয়েছি। তো আমাদের ডিফেন্স কি খুব খারাপ? না, দেখে সেই রকম মনে হয়নি আমাদের ডিফেন্স খুব খারাপ। ইরানের বিরুদ্ধে আমরা মোটামুটি তো 89 মিনিট পর্যন্ত, 88-89 মিনিট পর্যন্ত তো 1-0-তে ছিলাম, 1-0 বেটার রেজাল্ট। এবং তারপরে শেষের দিকে গোল হয়েছে, সেগুলো তো তখন ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল হয়েছে, তখন আমরাও অ্যাটাকে গেছি এবং সেখান থেকে কাউন্টারে গোল হয়েছে। তো ডিফেন্সকে যে খুব খারাপ বলবো সেরকমটা নয়, কিন্তু খুব খারাপ যেটা জায়গা সেটা হচ্ছে আমাদের অ্যাটাক। 3টে ম্যাচ খেলেছি আমরা, সেই প্রথম ম্যাচেই 2টো গোল করেছি, আর 2টো ম্যাচে কিন্তু আমরা গোলের রাস্তা খুলতে পারিনি। এই জায়গাটাকেই কিন্তু আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, একদিনে সেটা কখনোই ঠিক হবে না, কিন্তু সময় লাগবে, কিন্তু ঠিক তো করতে হবে। কারণ এই রকমভাবে দিনের পর দিন চলতে পারে না। স্ট্রাইকারের অভাব আমরা জানি, সুনীল ছেত্রীর পরবর্তী সময় আর স্ট্রাইকার আমরা তৈরি করতে পারিনি। তার অনেক কারণ রয়েছে। প্রথম যেটা কারণ, আমরা আইএসএলে কখনোই ভারতীয় স্ট্রাইকারদের সুযোগ পেতে দেখি না। সেখানে প্রত্যেকটা দল তারা বিদেশি স্ট্রাইকারদেরই সুযোগ দেবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেকটা দলই জিততে চায়। তবু প্রত্যেকটা দলে কিছু কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, কিন্তু তাদেরও স্ট্রাইকার পজিশন ছেড়ে তাদের উইং পজিশনে খেলতে হচ্ছে। একটাই কারণ, তা না হলে তো মানে প্লেইং 11-এ জায়গা পাওয়া যাবে না। স্ট্রাইকার হয়ে জায়গা পাওয়ার চান্স কার্যত নেই বললেই চলে। আমরা যদি আমাদের দলগুলোকে নিয়ে কথা বলি, বাংলার দলগুলোকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের কাছে একটা ডেভিডের মতন প্রমিসিং প্লেয়ার রয়েছে, যে কিন্তু গোলটাকে চেনে, খুব ভালোভাবে গোল চেনে। কোনো রকম উইংয়ে আমরা তাকে খুব একটা খেলতে দেখি না। পারফেক্ট স্ট্রাইকার, বক্সের কাছাকাছি ঘোরাফেরা করে, ছোট চেহারার মানুষ কিন্তু গোল করতে পারে। তাকে আমরা সিএফএলেও দেখেছি দুর্দান্ত খেলতে, গোল করতে, আইএসএলেও তাকে গোল করতে দেখেছি, লাল হলুদ জার্সি পরে বা সাদা কালো জার্সি পরেও তাকে আমরা অনেক অনেক গোল করতে দেখেছি। তো প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে। একটা সময় জাতীয় দলে কলাপও পেয়েছিল, কিন্তু এই যেটা বললাম, সুযোগ পাওয়া যায় না। এছাড়া যদি আমরা তাকাই মোহনবাগানের দিকে, সেখানেও কিন্তু সুহেল আহমেদ ভাটের মতন একজন প্লেয়ার রয়েছে, যার কিন্তু উচ্চতা দুর্দান্ত রয়েছে। সেও গোলটাকে চেনে, গোল করতে পারে এবং প্রচণ্ড স্পিডি একজন প্লেয়ার। এবং সে শুধুমাত্র যে স্ট্রাইকার নয়, কিছুটা নিচে থেকে ফলস 9 হিসাবেও খেলতে পারে। এরকম অনেক দলে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। একটুখানি যদি আমরা নর্থ ইস্টের দিকে তাকাই, সেখানে লাল বিয়াক নিয়ে
রাফিনিয়ার মতন একজন দুর্দান্ত মাপের স্ট্রাইকার রয়েছে, আই লিগের টপ গোল স্কোরার, আই লিগের ইতিহাসের একটা সিজনের সর্বোচ্চ গোলদাতা ছিল এবং লাস্ট সিজনেও সে মোটামুটি ভালো খেলেছে। এবছর তাকে নর্থ ইস্ট নিয়েছে, তাকে ডুরান্ড কাপে অল্প বিস্তর গেম টাইম দিতে আমরা দেখেছি, কিন্তু এই রকম প্লেয়ারগুলোকে কিন্তু আমাদের জাতীয় দলে দরকার। এবার খালেদ জামিল খুব কম সময় পেয়েছে, তার মধ্যে যতটুকু করেছে সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তী আমাদের ম্যাচ রয়েছে, যেটা ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে খুব সম্ভবত, যদি ভুল না করি। তো সেই ম্যাচের আগে তো সময় এখন পাওয়া যাবে, 8 তারিখে খেলা হয়ে যাবে, তারপর প্লেয়াররা কিছুদিন রেস্টে যাবে, তারপর সুপার কাপ রয়েছে, সেগুলোকে বাদও যদি রাখি তো সেই সময়ে কিন্তু অবশ্যই খালেদ জামিলের প্রত্যেকটা দল থেকে যে সমস্ত প্লেয়াররা স্ট্রাইকার পজিশনে খেলতে পারে এমন কিছু প্লেয়ারকে শর্টলিস্ট করে তুলে আনা দরকার। আমরা যদি আমাদের এই দলটার দিকে তাকাই, আমাদের স্ট্রাইকার পজিশনের প্লেয়ার কোথায়? স্ট্রাইকার পজিশনে মনভীর সিং জুনিয়র, সে কিন্তু খুব যে আহামরি দারুণ মাপের প্লেয়ার, প্রচুর গোল করতে আমরা তাকে দেখেছি, কখনোই দেখিনি, এখন তো দেখিনি, সে খুব একটা স্ট্রাইকার পজিশনের প্লেয়ার নয়। ইরফান একজন ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, ইরফান গোল করতে পারে, গোল করার মতন ক্ষমতা রয়েছে, কিন্তু সে দেখে খুব একটা তাকে সেফে ভালো লাগছে না। যদি আমরা অপশান 2-3জনকে না রাখতে পারি তো খুবই খারাপ ব্যাপার। ছাংতে উইং পজিশানে খেলে, বিক্রম প্রতাপ উইং পজিশানে খেলে, জিতিন এমএস উইং পজিশানে খেলে, তো মাত্র আমরা 2জন যদি স্ট্রাইকারকে নিয়ে যাই, আর যেই 2জন স্ট্রাইকার খুব একটা ছন্দে নেই, তাহলে কিন্তু আমরা কোনোদিনই গোল করতে পারবো না। তো সেই জায়গাতে অবশ্যই খালেদ জামিলের উচিত একটুখানি প্রত্যেকটা দলের দিকে লক্ষ্য দেওয়া এবং কিছু ভালো প্লেয়ারকে এনে অন্তত তাদের যখন ক্যাম্প হয় ক্যাম্পের মধ্যে নিয়ে আসা দরকার। সেখান থেকে যদি বাছাই করে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আসা যায়, সেটা কিন্তু সবথেকে ভালো কাজ হবে। এবং এই যে টুর্নামেন্টটাই সবথেকে ভালো সুযোগ ছিল স্ট্রাইকার তুলে আনার। যদি এখানে আরও কিছু ডেভিডের মতন প্লেয়ার, বা যদি আরও সুয়েলের মতন প্লেয়ারকে যদিও ছাড়বে না মোহনবাগান, আলাদা ব্যাপার, যদি নর্থ ইস্ট থেকে কিছু প্লেয়ার বা আরও যে সমস্ত দল রয়েছে সেখান থেকে যদি কিছু প্লেয়ার, এমনকি আই লিগে যে সমস্ত প্লেয়াররা ভালো গোল করেছে সেখান থেকেও যদি কিছু প্লেয়ারকে নিত খালিদ, তাহলে কিন্তু এই জায়গাটা প্রস্তুতি হিসাবে খুবই ভালো হতো। তো যেটা হয়নি সেটাকে নিয়ে কিছু বলে লাভ নেই, কিন্তু এই জিনিসটাকে সবার আগে করা উচিত আমার মনে হয়। আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম, তোমরা তোমাদের মতামত আমাকে জানিও যে কীরকমভাবে ইন্ডিয়া টিমে সাপ্লাই লাইন তৈরি করতে হবে এবং কীরকমভাবে স্ট্রাইকারকে বেছে নেওয়া দরকার, কাদের সুযোগ দেওয়া দরকার। তোমাদের মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। এবং লাস্ট ম্যাচ আমাদের কঠিন ম্যাচ হবে, সেটুকু তোমরা বুঝতেই পারছো। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, অনেকেই মুম্বাই সিটি এফসির আপডেট জানতে চাইছিলে। যখন যেরকম আপডেট আসে তোমাদের সঙ্গে সমস্ত দলেরই আমরা শেয়ার করে থাকি। তো সেইভাবেই 35 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড জর্জে পেরেরা ডিয়াজ, যে কিন্তু এবার মুম্বাইতে আবারও ফিরে এসেছে বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরুতে লাস্ট সিজনে 24টা ম্যাচে 6টা গোল, 6টা অ্যাসিস্ট, 12টা গোল কন্ট্রিবিউশন, ঠিকঠাক পারফরমেন্সের পরেও কিন্তু তাকে খুব একটা পছন্দ হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয় এবং সে আবারও মুম্বাইতে জয়েন করেছে। মুম্বাইয়ে 53 ম্যাচে 27টা গোল, 10টা অ্যাসিস্ট, ভালো পারফরমেন্স মুম্বাইয়ে রয়েছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে একটা অনিশ্চয়তার কারণে কিন্তু জর্জে পেরেরা ডিয়াজ সে কিন্তু ইন্ডিয়াতে নাও থাকতে পারে শোনা যাচ্ছে, সে কিন্তু দল ছাড়তে পারে এবং কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হওয়ার জন্য চেষ্টা করছে। এর আগে আমরা অনেক প্লেয়ারকে দেখেছি, কেরালা ব্লাস্টার্সের মতন দলে দেখেছি, বেঙ্গালুরুর মতন দলে দেখেছি যে বিদেশি প্লেয়াররা কন্ট্রাক্ট টার্মিনেট করে তারা ফ্রি প্লেয়ার হিসাবে অন্য দলে গেছে। তো সেই কাজও কিন্তু জর্জে পেরেরা ডিয়াজ করছে। কেন করছে জানি না, খুব সম্ভবত এই অনিশ্চয়তার কারণেই কিন্তু এরকমটা করছে বলেই বোঝা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহামেডানকে নিয়ে কথা বলি, জঘন্য অবস্থা ভাই, দলটাকে একদম শেষ করে ফেললো। যেই দলটা 2 বছর আগে সিএফএল চ্যাম্পিয়ন হলো, দুর্দান্ত পারফরমেন্স করলো, তারা এখন একদম শেষের দিকে শেষ করছে। তারা কিন্তু রেলিগেশন রাউন্ডে খেলতে হবে, অর্থাৎ গ্রুপ এর শেষের দিকে যে 3টে দল এবং গ্রুপ বি এর শেষের দিকে যে 3টে দল, 6টা দলের মধ্যে রেলিগেশন হবে এবং সেখান থেকে যাদের পয়েন্ট সব থেকে নিচে হবে 2টো দল, তারা কিন্তু রেলিগেট হয়ে যাবে। তো সেই রাউন্ডে খেলতে হচ্ছে মোহামেডানকে। জঘন্য অবস্থা, ইনভেস্টার পাওয়া যাচ্ছে না, কিন্তু তার মধ্যেই কিছুটা হলেও আসার খবর। একটা ইনভেস্টারের সঙ্গে কথাবার্তা কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে, সব কিছু ঠিকঠাক থাকলে তারা কিন্তু মোহামেডানের নতুন ইনভেস্টার হতে চলেছে। নাম ধাম কিছুই এখন বলছি না, আর একটু অপেক্ষা করা ভালো এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব করা যাবে ততটাই ভালো। সুপার কাপের আগে তো করতেই হবে, তা নাহলে দল গঠন করা কার্যত অসম্ভব হয়ে যাবে। অনেক তারা ট্রান্সফার ব্যান, ফিফা ব্যান খেয়ে রয়েছে, সেগুলোকে তুলতে হবে, তারপর তো প্লেয়ার সাইনিং পরের ব্যাপার। তো এই আপডেটগুলোই বেরিয়ে আসছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।